সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। আজকের ফ্রন্টলাইন সাজানো হয়েছে দুজন অতিথিকে নিয়ে। শুরুতে আমরা পরিচিত হই দুজন অতিথির সঙ্গে। ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। জাহেদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। এরপর রয়েছেন সাইদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স সাংবাদিক, মানবাধিকার কর্মী। একসময় নয়, এই আন্দোলনের সঙ্গে অনেকটাই সক্রিয়ভাবে জড়িত ছিলেন, কিন্তু সমন্বয়কের তকমা অবশ্য তিনি নেননি। অনেক ধন্যবাদ আপনাকে। জাহেদ, আপনাকে দিয়ে শুরু করি। আজকের দিনটা ঐতিহাসিক দিন বাংলাদেশের রাজনীতিতে, বিশ্বের ইতিহাসে অনেক পরিবর্তন, অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছুই ছিল এই আজকের এই দিনটিকে ঘিরে। অর্থাৎ 2024-এর 5ই আগস্ট যে পরিবর্তন হলো বাংলাদেশে, সেই পরিবর্তন থেকে কিন্তু মুক্তির অনেক কিছুই ছিল। প্রত্যাশা ছিল, প্রাপ্তি আছে, একেবারে নাই বলা যাবে না, প্রাপ্তি আছে, হতাশাও আছে। তো সেই দিকে না গিয়ে আমি শুধু এইটুকু জানতে চাই যে আসলে মুক্তির কী আকাঙ্ক্ষা ছিল, আর এই পরিবর্তনটা কি অনিবার্য ছিল কিনা। ধন্যবাদ। পরিবর্তনটা অনিবার্য ছিল, মানে পরিবর্তনটা অনিবার্য হয়ে ওঠে। এটা 24-এ না, এটা আরও আগেই অনিবার্য ছিল। কিন্তু পৃথিবীতে সেই রকম ভাগ্যবান জাতি খুব বেশি হয় না যারা শেষ পর্যন্ত এই পরিবর্তনটা করে ফেলতে পারে। আমরা মধ্যপ্রাচ্যে যখন আমাদের এই আরব স্প্রিং হিসাবে যখন আলোচিত হলো, কয়েকটা দেশে আপাত দৃষ্টিতে সফল হয়েছে, পরে কি হয়েছে সেটা আরেক আলোচনা। কিন্তু কোনো কোনো দেশ, যেমন ধর সিরিয়াতে সফলই হয়নি, এরপর একটা মারাত্মক গৃহযুদ্ধের মধ্যে দেশটা ঢুকে গেল, ইয়েমেনে গৃহযুদ্ধের মধ্যে ঢুকে গেল। তো ফলে এখন পর্যন্ত আমরা যে জায়গায় আছি, আমরা অ্যাপারেন্টলি সফল বলবো, অথচ আমাদের এখানেই খুব কাছে, আমি প্রায় কম্বোডিয়ার উদাহরণ দিই, যেখানে একই রকম শেখ হাসিনার মতো, এবং এটাও পার্লামেন্টারি সিস্টেমের ডেমোক্রেসি। প্রাইম মিনিস্টার হুন সেন 25 বছর ক্ষমতায় থাকলেন, তারপর তার ছেলের কাছে ক্ষমতায় দিয়ে গেলেন। ওই জাতি তো পেরে উঠলো না, তাদের কাছেও এটা কিন্তু অনেক আগে অনিবার্য ছিল, কিন্তু পেরে ওঠা না। তো অনিবার্যতা এক জিনিস, আর পেরে উঠবো কিনা সেটা আরেক জিনিস, এবং আমরা পেরেছি। এটা হলো, এই জন্য বলছি যে বিশ্বের ইতিহাসে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এইরকম একজন স্বৈরাচারী যিনি তার সর্বশক্তিতে জনগণকে খুন করতে মাঠে নেমেছেন। এবং যেটা খুবই জরুরি, আমি আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের একটা খুবই সিগনিফিক্যান্ট জিনিস অনেক দিন থেকে বলি, নিরস্ত্র মানুষ। মানে আমরা আগে দেখতাম পুলিশের সাথে মারামারির ক্ষেত্রে প্রটেস্টাররা, যারা পলিটিক্যাল প্রটেস্টার, তারা ককটেল বলে এক ধরনের হাতে তৈরি বোমা পাল্টা ছুটছেন, তাদের হাতে এক ধরনের দেশীয় অস্ত্র থাকতো। অথচ এই মুভমেন্টে লাঠি আর ঢিলের বাইরে কারো হাতে কিছু ছিল না। তো নিরস্ত্র মানুষ এরকম একটা ভয়ঙ্কর রকম, এবং এগুলো না থাকাই ইনফ্যাক্ট আমাদের নৈতিক অ্যাপিল গ্লোবালি আরও বাড়িয়েছে। সো সেই কারণে আমরা সফল হয়েছি। অনিবার্য বহু আগে ছিল, যেভাবে তিনি ক্ষমতাকে কুক্ষিগত করে, দেশটাকে ধ্বংস করে, মানুষকে যেভাবে ক্ষুব্ধ করে চলেছিলেন, মানুষের মধ্যকার যে ক্ষোভগুলোকে আমরা যদি বারুদের সাথে তুলনা করি, বারুদের স্তূপ জমা হচ্ছিল, কখনো কখনো এর মধ্যে অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটতে গিয়েও সেটা শেষ পর্যন্ত সফল হয়নি। সো এটা লং বিফোর অনিবার্য ছিল। শেষ পর্যন্ত 5ই আগস্ট না হয়ে ওইটা যদি 6ই আগস্ট হতো, তাহলে পরিবর্তনটা কেমন হতো? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 6 আগস্ট হলে হয়তো কিছুটা গুছিয়ে, আমরা জানি যে ঢাকা, মানে মার্চ টু ঢাকা, এটা কিন্তু 6 আগস্ট ছিল। পরে অনেক রকম আলোচনা করে অনেক দিক থেকে পরামর্শ এটা 5 তারিখে নিয়ে এসছে। মানে আওয়ামী লীগ একটার পর একটা ধাক্কায় পড়ছিল, একদিন গ্যাপ হলে সমস্যা হতে পারতো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি 6 তারিখ হলেও এই সরকারের পতন হতো। মানে আওয়ামী লীগ ভার্চুয়ালি সপ্তাহখানেক ধরে পাওয়ারে ছিল না, প্রচুর লোক মারা যেত, সম্ভাবনা ছিল। কিন্তু আমি মারা যেত কিনা সেটা নিয়ে আমি এখন একটা কারণে কনফিউজড। কারণ হলো, এরপর মানে সরকারের সবগুলো ফোর্স ফেল করেছে। আমরা 4 তারিখের কথা যদি স্মরণ করি, 3 তারিখ রাতে সরকার ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ মাঠে নামবে। দ্যাট ওয়াজ সো সিগনিফিক্যান্ট। তার মানে হচ্ছে আপনি পুলিশ আর বিজিবি দিয়ে গুলি করে আর পারছেন না, সেনাবাহিনী গুলি করতে রাজি 3 তারিখে হয়নি বলে আমার ইন্টারপ্রিটেশন, যে আমরা গুলি করব না। কারণ আমাদের মনে আছে তার আগে একটা মানে সভা হয়েছিল, যেখানে সব পর্যায়ের অফিসাররা অত্যন্ত শক্তভাবে বলে দিয়েছেন জনগণের বিরুদ্ধে তারা দাঁড়াবেন না। কারণ 3 তারিখে যদি মিলিটারি গুলি করতে রাজি থাকতো, তাহলে 4 তারিখে আওয়ামী লীগকে নামানোর ঘোষণা আসতো না। এবং ওই দিনও কিন্তু 100 জনের বেশি মানুষ মারা গিয়েছিল দুই পক্ষেই। তো ফলে আমি মনে করি, যদি সেনাবাহিনী যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা আসলে আর নেই সাথে,
শেখ হাসিনার পতন আসলে সেটাই নিশ্চিত করেছে। এটা সব ক্ষেত্রে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা তাই শুনি যে সেনাপ্রধান শেষ পর্যন্ত বলেছেন যে আমি আপনার হয়ে আসলে আর কিছু করছি না, তখনই তার পতন হয়েছে। সেই জন্য 6 তারিখ হলে মৃত্যুর সম্ভাবনা বাড়ত, কিন্তু উনি টিকে যেতেন আমার মনে হয় না। তবে এটা খুবই জরুরি, মুভমেন্টের সময় দুর্বল অবস্থায় ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকা হলো বেস্ট স্ট্র্যাটেজিক ডিসিশন। সো 5 তারিখের সিদ্ধান্তটা নেওয়াটা নিশ্চিতভাবে এটাকে সহজ করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। সাইদ আব্দুল্লাহ কি মনে করেন? প্রথমেই আমার কাছে মনে হয় আমরা আজকে 5 তারিখের যে মুহূর্তে বসে টকশো করছি খুবই সিগনিফিক্যান্ট একটা দিনের বর্ষপূর্তি হতে যাচ্ছে, এবং স্বভাবতই যারা আমরা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আমরা সবসময় বলি যে এই 5 আগস্ট যেটা আমার ব্যক্তিগত মতামত, এটা সবসময় যে আমাদের বেঁচে থাকারও একটা সনদ। মানে অনেক সনদ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এই 5 আগস্ট যদি এইভাবে না ঘটতো, যদি শেখ হাসিনা টিকে যেত, সবকিছু হতো, হয়তো বা এই টকশোতে বসে এইভাবে কথা বলার সৌভাগ্য হতো না। সো সেই ক্ষেত্রে আমি সবসময় বলি যে এটা আমাদের বেঁচে থাকারও সনদ। আর 2 নম্বর ব্যাপার যেটা আলোচনা আসছে যে এই যে ঘটনাটা, শেখ হাসিনার পতনটা অনিবার্যই ছিল, অনেক আগের থেকেই তার লেজিটিমেসি তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু ব্যাটে বলে মিল ছিল না। ব্যাটে বলে না মেলার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন বাংলাদেশ, আমরা অনেক আন্তরিকতা নিয়ে আমরা ধারণ করার চেষ্টা করি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের পলিসি যারা চালায় অনেকগুলো কিন্তু উইং আছে। যেমন আমরা যদি ব্যুরোক্রেটদের কথা একটা চিন্তা করি আলাদাভাবে, তাদেরও কিন্তু একটা ইম্প্যাক্ট ছিল। 1996 সালে ব্যুরোক্রেটরাও কিভাবে একটা সরকারের ভেতরে খুব সিরিয়াস লেভেলে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা 1996 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনের পর থেকে দেখা গেছে। আর একটা উইং এর কথা যদি আমরা বলি, মিলিটারির কথা জাহিদ ভাই খুব কারেক্টলি বলেছে। সো মিলিটারি উইং আর ব্যবসায়ী উইং যেটাকে ওই অর্থে ধর্তব্য না হলেও শেখ হাসিনার রেজিমকে টিকিয়ে রাখার পেছনে ব্যবসায়ী যে গ্রুপগুলো ছিল, তারা মূলত লাস্টের কয়েক বছর ধরে একদম খোল্লাভাবে সাপোর্টটা দিয়ে গেছে। সো শেখ হাসিনার কাছে কিন্তু এই অস্ত্র এগুলাই ছিল। যেমন সে সচিবালয়কে পুরাপুরি করায়ত্ত করে নিতে পেরেছিল, যেহেতু 15 বছর সময় পেয়েছে। একই সাথে বিজনেসম্যানদের কন্ট্রোল করতে পেরেছে। ওই সাইডে মিলিটারি ইনক্লুডস পুলিশ, কারণ পুলিশকে তো আরো আগের থেকেই তার একদম গোপালী পুলিশ বানিয়ে ফেলেছিল সে। কিন্তু এইগুলোর ভেতরে কয়েকটা অংশ ধীরে ধীরে ফেল করছিল, যে মানুষের যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে সেটা অনেক আগেই ফেল করেছিল। কিন্তু মানুষ প্রথম ধাক্কাটা খায় মূলত করোনার পরবর্তী সময়ে এসে। করোনার পরবর্তী সময়ে এসে আমার কাছে মনে হয় যে মানুষ প্রথমবারের মতো বুঝতে শিখলো যে শেখ হাসিনার উন্নয়নের গালগপ্প দিয়ে মানুষের আসলে খুব বেশি কোনো লাভ নাই। এবং ধীরে ধীরে দেখা গেল প্রত্যেকটা জিনিসে ইনফ্লেশনের হার প্রচণ্ড পরিমাণে বাড়ছে, মানুষের বেকারত্বের হার বাড়ছে। মানে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে যে গালগপ্পটা দিত, 10 টাকা কেজি চাল খাওয়াবে, অমুক করবে, তমুক করবে, সবাই ঘরে ঘরে বিদ্যুৎ পাবে, হ্যান ত্যান, কিন্তু দেখলো বিদ্যুতের দাম অসম্ভব রকমের বাড়ছে। চুরির খাত কিন্তু ওইগুলাই। যে বিদ্যুৎকে মিন করে উনি ক্ষমতায় এসেছে ইস্তেহারে দিয়ে, সবচেয়ে বড় লুটপাটটা হলো বিদ্যুৎ ক্ষেত্রে। এবং এই জ্বালানি ক্ষেত্রে যারা লুটপাট করতো তারা তার একান্তই কাছের মানুষ। এবং প্রত্যেকটা জায়গায় তার বিজনেসম্যানরা কি পরিমাণ মানে খোল্লাভাবে নেমেছে, যে তারা ঘোষণা দিত শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত তারা কোনো অবস্থাতেই শেখ হাসিনার উপর থেকে সাপোর্ট সরাবে না। একটা দেশের বিজনেসম্যানরা এই কথাটা বলছিল। কিন্তু আদতে যেটা দেখা গেল, শেখ হাসিনার আরেকটা পাওয়ার যেটা ছিল আর্মি 29 তারিখে, আমি 2টা ডেট, জাহিদ ভাই যেমন 3 তারিখের কথা বললো, 29 তারিখে একবার বৈঠক হয়, সেই জায়গা থেকেই বোঝা যাচ্ছিল, 29শে জুলাইয়ের কথা বলি, যে না আর্মি বোধ হয় হাসিনার সাথে অ্যালাইনমেন্টে যাচ্ছে না পুরাপুরি। আর 3 তারিখে যখন পরিপূর্ণভাবেই এগিয়ে গেল, তারপরে হাসিনার ব্যাপারটা ছিল পতনের শুধু অপেক্ষা। জাহিদ, এর অল্প আগে আমরা জুলাই ঘোষণাপত্র দেখলাম, জি, কি পেলাম আমরা? নতুন কিছু কি আছে এখানে? না, এগুলো নিয়ে আলাপ হচ্ছিল আমাদের দীর্ঘদিন থেকে। আমরা যেটা পেলাম এটা আরেকটু পরে বুঝবো যে ঘোষণাপত্রটা মোটামুটি সবাই গ্রহণ করেছে কিনা। আমরা খুবই খুঁটিনাটি বিশ্লেষণ করতে পারি। আমি পড়ে আমার কাছে একটা জিনিস মনে হলো, আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে যদি তুলনা করি, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু অনেক অ্যাক্টিভ ভয়েসে লেখা ছিল, এটা কিন্তু মূলত প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে বেশিরভাগ অংশটা। তো প্যাসিভে লেখা যে কোনো কিছুর স্ট্রেংথ খানিকটা কম হয়, দুর্বল হয়। হ্যাঁ, দুর্বল হয়। আমি তাই দেখলাম। আমি ইনফ্যাক্ট আবার চেকও করলাম কিছুক্ষণ আগে যে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র আমার স্মৃতিতে যদ্দূর ছিল অ্যাক্টিভ, যে ওরা এটা করেছে, কিন্তু আমাদের এখানে অনেক ক্ষেত্রেই প্রচুর প্যাসিভ আছে। এই একটা দিক। এছাড়া আমাদের এই যে পুরো জার্নিটা, আমাদের এই দেশটার জার্নি মোটা দাগে রিফ্লেক্টেড হয়েছে। তার পরবর্তীতে আমরা কি করতে চাই, ব্যাকগ্রাউন্ড যেভাবে আসছে মোটা দাগে এসছে। তারপরে আমরা যা করতে চাই সেগুলো
খারাপ না, আমি খুব বেশি ক্রিটিক্যাল হতে চাই না। একটা ডিবেটের একটা অংশ দেখলাম যে মানে এটা আমরা সংবিধানের কোথায় রাখবো এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল, মানে এটা প্রিয়াম্বলে রাখবো না শিডিউলে রাখবো, কিন্তু এটা বলা হলো যে শেষ পর্যন্ত শিডিউলে, 4th শিডিউলে রাখা হবে, এটা এখানে আছে। এখন আসলে সামনে দেখার ব্যাপার হবে রাজনৈতিক দলগুলো অ্যাগ্রি করছে কিনা, কারণ এটা এবং আদার ইস্যুগুলোর মধ্যে এটা নিয়ে ডিবেটটা ছিল। আর মুক্তিযুদ্ধ নিয়ে হয়তো বলা যেতে পারে যে মুক্তিযুদ্ধ আরেকটু বেশি আসা উচিত ছিল কিনা, সেটা নিয়ে আলাপ হতে পারতো। সেটা হয়তো যেহেতু আমরা সব কিছু টাচ করতে যাচ্ছি, আমার মনে হয় এটা বা শেখ মুজিবুর রহমানের যে সময়টা, সেই সময়কাল এবং একটা জিনিস স্কিপ অনেকেরই চোখে পড়েছে হয়তো, যে তার ক্ষমতা থেকে তিনি যেভাবে গেলেন সেই জিনিসটার উল্লেখ ছিল না। এটাতে উল্লেখই করা হয়নি না, ওখানে 7ই নভেম্বরের জায়গায় চলে গেল, অথচ ওইটা একটা ল্যান্ডমার্ক, সেটাকে উল্লেখ করা থাকতে পারতো। বাট ওই যে যেটা হয়, এইগুলো প্রত্যেকটা ডকুমেন্ট তো আসলে অনেককে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়, সেই অ্যাকোমোডেট করার চেষ্টার ক্ষেত্রেই বেশ কিছু ক্ষেত্রে আমি মনে করি একটু ডাউন টোনিং হয়, দুর্বল হয় ভাষাগুলো, যাতে অনেককে অ্যাকোমোডেট করা যায়, এই কারণেই আর কি। ধন্যবাদ। জামাত সম্ভবত প্রতিক্রিয়া জানিয়েছে, কি মানে জানালো? ইনস্ট্যান্ট একটা রিয়াকশন যেটা দেখলাম যে আমাদের নায়েবে আমির তাহের সাহেব উনি দেখলেন বলছে যে এই জুলাই ঘোষণাপত্র যেটা পাঠ করা হয়েছে সেটাতে উনি সন্তুষ্ট না। বিস্তারিত কারণ এখনো পুরা রিয়াকশন দেননি, বাট দুই একটা জায়গা ওই যে উনি বলার চেষ্টা করছেন এই সরকারকে কিছুই করবে না, যে পরের নির্বাচিত সরকারের পরই সব ছেড়ে দেওয়া হইল, এটার দু একটা ভেগ কিছু আলোচনা উনি টেনেছেন। তার আগে আমি যদি আমার ব্যক্তিগত কথাটা বলি, এটা যখন পড়েছেন মোটা দাগে জাহিদ ভাইয়ের কথার মতোই, যে অনেককে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে যাতে করে বিভিন্ন জায়গায় অনেকে বড় বড় পয়েন্ট না তুলতে পারে এবং সবাইকে যাতে একসাথে আনা যায়। এবং মোটামুটি সব কিছুই ওই যে বাংলাদেশের জাতি গঠনের, মানে জাতি মানে কি, মোটামুটি আমি জাতি তো বলা অনেক লম্বা একটা আলোচনার ব্যাপারে, নির্গোষ্ঠিক আলোচনার ভেতরে আমি না যাই, আমি যদি বলি যে আমাদের নাগরিকত্ব এবং বাংলাদেশের যে বিকাশ, এই পুরো জার্নিটা দুই একটা ইভেন্ট বাদ দিয়ে তারা মোটামুটি কভার করার চেষ্টা করেছে। এবং করার পরে এই জুলাই গণ অভ্যুত্থানটা কেন অনিবার্য হয়ে গেল তারও কিছুটা রিফ্লেকশন আছে, যে অতীতের প্রাতিষ্ঠানিকভাবে পুরো দেশকে ধ্বংস করে ফেলা হয়েছে, ইলেকশনগুলা হয় নাই এবং নানা 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 কারণ, এইগুলা কিন্তু এই জায়গার ভেতরেই ছিল। এবং এটা হওয়ার পরে জুলাই ঘোষণাপত্র যেটা পাঠ করা হলো, এইটার পরের আলোচনাটা হলো যে এই যে কেউ কেউ পয়েন্ট করার চেষ্টা করছে যে এই সরকার কি কিছুই করবে না। আমার কথাটা হলো এই সরকার ইচ্ছা করলেই কনস্টিটিউশনে কিভাবে ঢোকাবে, কারণ কনস্টিটিউশনে হাত দেওয়ার ক্ষমতা কি এই সরকারের আছে কি না, দিস ইজ ভেরি বেসিক কোশ্চেন। যদি সেটা না থাকে তাহলে তিনারা করতে পারে না, বরং একটা ভালো প্রোগ্রেস যেটা আমি যদি দেখি রাজনৈতিক দলগুলো সবই একটা চমৎকার হ্যান্ডশেক করছে এবং তারা বলছে যে ইয়েস আমরা এটার সাথে একমত পোষণ করছি, তাহলেই তো ইলেকশন যখন হয়ে যাবে অবশ্যই তাদের এটা করতেই হবে, কারণ তারা পুরো জাতির সাথে এটা প্রতিজ্ঞা করলো। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে আজকের যে ঘোষণাপত্রটা, এটা অবশ্যই ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে কোনো না কোনো ক্যাপাসিটিতে কনস্টিটিউশনে রাখা উচিত। এটা আমি আজকেই শুধু বলছি, আমি অনেক আগে থেকেই বলছি এবং আমার একটা আর্গুমেন্ট ছিল যে এটা আমাদের কনস্টিটিউশনে রাখতেই হবে। কেউ যদি মনেও করতো যে রাখার দরকার নাই, কিন্তু এই যে আমাদের 8 আগস্ট 2024 সালে একটা রেফারেন্স পয়েন্টের পর ভিত্তি করে কনস্টিটিউশনাল 106 এর পর ভিত্তি করে আমাদের যে গভর্নমেন্ট ফর্ম করা হলো, এই পুরো ব্যাপারটা পরবর্তী সংসদের কাছে আমাদের বৈধতা নিতে হবে এবং বৈধতা যখন নিতে হবে এবং প্রচলিত নিয়ম অনুসারে এইটা আমাদের তফসিল বা সংবিধানের কোনো না কোনো জায়গায় আমাদের রাখতেই হবে এবং আইডিয়াল জায়গাটা হলো তফসিল। এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটু ব্যাক চলে যেতে হবে জিয়াউর রহমানের শাসনকালের দেখার জন্য, এর সাথে শাসন আমল দেখার জন্য। ওই টাইমেও কিন্তু এই যে এই দুইটার বৈধতা যেটা, এটা কিন্তু নিয়ে আসার জন্য কনস্টিটিউশনের পরবর্তীতে অ্যাকোমোডেট করা হয়। সো এই কনসেপ্টটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না। সো আদতে কনস্টিটিউশনের ভেতর যদি থাকে তাহলে দেখা যাবে যে আমাদের শিডিউলের ভেতরে যদি থাকে, 4th শিডিউলের কথা বলা হচ্ছে, সেই জায়গাতে যদি থাকে আমার কাছে মনে হয় যে সোফার এইটা একটা ভালো ডকুমেন্ট হয়েছে। কিন্তু এইটার পর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া হওয়ার পরে কেউ একটু ডানে যাবে, কেউ একটু বামে যাবে, তারপরে তাদেরকে আবার একটু এক করে আমার মনে হয় যে মানে গার্ডিয়ানশিপ রোলটা প্লে করার একটা বড় দায়িত্ব আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং সেটাও নির্ভর করবে ইলেকশনমুখী যে যাত্রাটা, সেই যাত্রাটা যদি সরকার প্রধান ভালো একটা রোল প্লে করতে পারে তাহলে দেখা যাবে যে এইটার একটা ভালো দিকে আগাতে পারবে। মানে এইটা বিচ্ছিন্নভাবে দেখার কোনো জায়গা নাই, দুইটাকে একই সুতোয় গেঁথে নিয়ে তারপর এটা রিয়াকশন সম্ভবত আসবে। আচ্ছা জাহিদ, আপনি ঘোষণাপত্র আর সনদের মধ্যে পার্থক্যটা কি?
মানে ঘোষণাপত্র তো আমরা আজকে দেখলাম, সেটা হচ্ছে আমরা কি প্রেক্ষাপটে আমরা এই সংগ্রামটা করেছি, এই লড়াইটা করেছি, সেটার একটা অনিবার্যতা কেন হলো, এবং আমরা এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঠিক আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটা দেখি, সেখানেও ঠিক কি কি প্রেক্ষাপটে আমাদের যুদ্ধ অনিবার্য হয়ে উঠলো, তারপর আমরা কেমন দেশ তৈরি করতে চাই সেটা নিয়ে কথা। এখানেও ঠিক তাই, একটা পর্যায় পর্যন্ত সেই শুরুর অংশটা এসে শেখ হাসিনা এসে শেষ হলো, গণঅভ্যুত্থানে শেষ হলো, তারপর আমরা কি করতে চাই সেটার একটা ভিশন আসলে আমরা জাতির সামনে দিলাম, জানালাম। সনদ রাদার আমাদের অ্যাকশন প্ল্যান, আমরা এই যে ইনফ্যাক্ট এই সংস্কারের আলাপ বা এগুলো এখানে আমরা করব বলছি ঘোষণাপত্রে, কিন্তু আমরা কি কি করতে যাচ্ছি, কিভাবে করতে যাচ্ছি, কতটুকু করতে যাচ্ছি, এটা নিয়ে যে আলাপ হলো দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনে, সেখানে ঠিক স্পেসিফিক কোন কোন পয়েন্ট আমরা একমত হয়েছি সেটা যে সনদে থাকবে, সেটাই জুলাই সনদ বা জুলাই চার্টার। সেখানে তো আমরা একমত হতে পারিনি, আমরা পারিনি, এবং আমার কাছে একটা জিনিস একমত হতে পারার কথাও ছিল না, মানে একমত কেন হব, আমি এই প্রশ্ন যদি করি একমত কেন হব, একমত হলে তো আসলে গণতন্ত্র হলো না, একমত হব না। মানে আমি একটা উদাহরণ দিই, মানে আমরা অনেকে বলি দলিল কিভাবে হবে, আমরা অনেকে বলি যে আসলে কিছু মৌলিক বিষয়ে একমত হতে হবে। একটা উদাহরণ দিই, আমেরিকার প্রেসিডেন্টরা ওভার দ্য ডিকেডস ডিসাইড করেছেন, সে রিপাবলিকান হোক ডেমোক্র্যাট হোক, যে আমেরিকা সংরক্ষণবাদী অর্থনীতিতে যাবে না, সে গ্লোবালাইজেশন করবে, দুনিয়ার গ্লোবালাইজেশনের প্রবক্তা, আমেরিকার স্বার্থে আমেরিকার কারণে পৃথিবীর এই ক্ষেত্রে আইন তৈরি হয়েছে, রুল তৈরি হয়েছে। হঠাৎ একজন প্রেসিডেন্ট এসে সব বাদ করে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1930s যে প্রোটেকশনিস্ট অবস্থা ছিল, ট্যাক্স টুক্স দিয়ে ট্যারিফ দিয়ে কি অবস্থা করে ফেলেছে। তো এখন ট্রাম্প ও কি নিচে আমেরিকার যে বেসিক কতগুলো নিয়ম মানছে, মানে নাই। আমি যে কথাটা বলতে চাই, বেসিক জায়গায় যে সবসময় একমত আমরা হব তা কিন্তু না, এটা হয় না। ফলে খুব স্বাভাবিকভাবে দুই মত হয়েছে। কিন্তু এখন আপনি যেটা বললেন, আমাদের উচিত ছিল সেটা হলো আমরা যতগুলো ইস্যুতে একমত হয়েছি শুধু সেগুলো রেখে একটা সনদ করা। উদ্ভট জিনিস হচ্ছে এখন ঐক্যমত্য কমিশন অনেকগুলো জিনিস আছে, যেমন ধরুন আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হওয়া উচিত। তার হাতে কি পাওয়ার দেব, কম দেব না বেশি দেব, ওই ডিবেট হোক, কিন্তু নারী সিট যেরকম যে সিটের প্রপোর্শনে হবে এটা হওয়াটাকে লজিক্যাল মনে করি না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে বিএনপিটা মানে নাই তো। এখন ও যদি না মানে, আপনি যে চার্টারে রাখলেন এবং বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তাতে সে ভবিষ্যতে এটা না মানলে তার সমস্যা নেই। সে বলছে আমি কিন্তু জাতিকে আগেই জানিয়েছি আমি এটা মানবো না। সো এই নোট অফ ডিসেন্ট দেয়া একটা সনদ কেন করতে হবে আমি আসলে জানি না। এটা সরকারের শুরুতেই বলে রাখা উচিত ছিল। আমি এটা শুধু বিএনপির কথা বলছি না, গুরুত্বপূর্ণ কোনো দল, ধরুন যে জামায়াত নোট অফ ডিসেন্ট দিচ্ছে কোনো কিছুতে, সেটাও আমার মনে হয় না চার্টারে থাকা উচিত হবে। তো এই জন্য সরকারের প্রথম থেকে, এবং ডক্টর ইউনূস এভাবেই কথা বলতেন যে কয়টায় একমত হবে সেই কয়টা নিয়েই চার্টার হবে, তাই তো বলেছি, তাই হওয়ার কথা ছিল। কিন্তু না, আমরা দেখলাম এখন নতুন করে ঐক্যমত্য কমিশনের নিজস্ব একটা স্টেক তৈরি হচ্ছে। আমি জানি না এটা কেন, এবং এটা সুন্দর হলো না ইন এনি কনসিডারেশন। অনেক ধন্যবাদ। আইনের ছাত্র কিভাবে দেখেন এটাকে? অবশ্যই দুইটা যে আলাদা ব্যাপার ছিল, আজকের ঘোষণাপত্র পাঠের ব্যাপার এবং হয়তোবা খুব কুইকই একটা সনদ আসবে, এবং এই জুলাই সনদ তৈরির প্রক্রিয়ার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন এবং রাজনৈতিক দলগুলার কে কি কি আর্গুমেন্ট করছেন, আমি এটা খুব মনোযোগ দিয়ে শুনি এই কারণে বাংলাদেশের যারা পলিসি মেকার হওয়ার মতো পটেনশিয়াল পলিসি মেকার কিংবা বিভিন্ন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে, তাদের আর্গুমেন্ট কিভাবে করে এই ব্যাপারটা কিন্তু সবারই দেখা উচিত। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন সনদটা চলে আসবে, কেউ নোট অফ ডিসেন্ট দিল কেউ দিল না, এটাতে তাদের আর্গুমেন্টটা বোঝা যায় না। চমৎকার একটা কাজ হচ্ছে বিটিভিতে এটা লাইভ করতো। আমি বিটিভি বহুদিন যাবত দেখতাম না, কিন্তু এইবারই আমি বিটিভির এই যখন প্রচারগুলো চালাইতো আমি এটা দেখেছি। দেখার সময়ে কয়েকটা ব্যাপার বোধ হয় যে জাতির সামনে এই ব্যাখ্যাও দেয়া দরকার, রাজনৈতিক দলগুলো যারা আলাপ আলোচনা করে কোনো কনসেপচুয়াল আইডিয়া নাই এমন জিনিস নিয়ে একটা টপিকের পর আলোচনা হচ্ছে, পলিটিক্যাল দলের অনেকে ওই টপিকের বাইরে গিয়ে দুনিয়ার সব কিছু জেনারেলাইজড আলোচনা করছে, কিন্তু ওই টপিকের পর তাদের কোনো মতামত নাই। কিন্তু ঠিক ওই রুম থেকে বের হয়ে আসবে, পরবর্তীতে এসে জনসভা বলেন বিভিন্ন জায়গায় বলেন এমন চিল্লাপাল্লা করে মানে উদ্ধার করে ফেলবে যেন ওই জিনিসটাই হলো বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র রক্ষা কবচ। কিন্তু তাদের আর্গুমেন্ট আমি শুনেছি, মানে এইটা আমি লিগ্যাল চোখ দিয়ে দেখার কথা বললেন, তো আমি যখন লিগ্যাল চোখ দিয়ে দেখেছি দেখলাম যে ইনি এই আর্গুমেন্ট কেন করছে, এইভাবে তো কাজই করে না এই ব্যাপারটা, কিন্তু দেখলাম এই কাজগুলোও হচ্ছে। কাজেই আমরা যখন কথা বলি আমাদের এটাও ভাবা উচিত
যে এই যে পটেনশিয়াল পলিসি মেকার হিসেবে বিভিন্ন মানুষ XYZ বিভিন্ন দলের যারা কথা বলছে সবসময় কি তারাই রেশনাল কথা বলেছে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। এবং 2 নম্বর ব্যাপারটা হলো নোট অফ ডিসেন্ট দিয়ে যদি রাখতে হয় তাহলে তো আপনি 1000 কেন 2000 3000 4000 সংস্কার প্রস্তাবও রাখতে পারেন। বিভিন্ন দল আসবে, নোট অফ ডিসেন্ট দিবে, এটা তো হইতেই পারে। এটা কি কম্প্রোমাইজ ফর্মুলা? আমার কাছে মনে হচ্ছে অবশ্যই একটা কম্প্রোমাইজ ফর্মুলা। তার কারণ এই কম্প্রোমাইজ ফর্মুলা হওয়ার আরেকটা বড় কারণ আছে অনেক জায়গায়। যেমন আপনি কিন্তু মনে মনে বাছাই করে নিয়েছেন যে এই 3 থেকে 4টা দল হইল বড় দল। যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে কয়েকদিন আগেই যখন একটা বৈঠক হলো, ওই জায়গাতে আমরা দেখলাম প্রথম দিনে ডাকা হলো এক্স্যাক্টলি 4টা দলকে। এর ভেতরে একটা দলের নিবন্ধনও ছিল না। ঠিক আছে, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে তার রিপ্রেজেন্টেশনটা আমার মনে হয় যে থাকাটা জরুরিও ছিল। যেভাবেই হোক, হয়তোবা সবাইকে যদি একসাথে ডাকা হতো সেটা নিয়ে আর প্রশ্ন উঠতো না। কিন্তু তারপরে এমনও কিছু দল রাখা হইল যাদের সারা বাংলাদেশে ভোট কত পার্সেন্ট আছে সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু দেখা গেল তার আগে বহু নিবন্ধিত দল ছিল, তাদেরকে ডাকা হয় নাই, কিন্তু ওই একটা দলকে ডাকা হলো। এর মানে সরকার কি নিজেরাই কোনো ক্লাসিফিকেশন করে ফেলেছে কিনা যে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, কাদেরকে দেয়া যাবে না? তার মানে এটাও কিন্তু তাদের একটা অলিখিত বোধহয় প্রায়োরিটি রুল সেট হয়ে গেছে, যে জিনিসটা করলে সরকার বারবার করে বলে আমরা বৈষম্যহীন সমাজ চাই, হোয়ারএজ তাদের কর্মপদ্ধতির ভেতরেই তো এই যে বৈষম্যের জায়গাটা আছে। হয়তোবা বড় অর্থে কেউ এটা দেখে নাই, কিন্তু যখন এই যে নোট অফ ডিসেন্টের কথা উঠলো, তাহলে নোট অফ ডিসেন্টের কথাই যদি ওঠে তাহলে তো আমি এটাও বিবেচনা করা দরকার যে কোনো একটা হয়তোবা ছোট্ট একটা দল যার 1%ও ভোট নাই, সারা জীবন লড়াই করে একটা সিটও পায় না, কিন্তু রাজনৈতিক দল তো, তাহলে তাদেরও নোট অফ ডিসেন্ট কতগুলো থাকবে এই কনস্টিটিউশনে সেটাও তো দেখার দরকার ছিল এই যে সনদের ভেতরে। কাজেই ঐক্যমতের জায়গাগুলো ধরে যদি করা হতো এটা একটা ভালো হতো। তাহলে নোট অফ ডিসেন্টের ব্যাপারে প্রত্যেকের মতো দিলে এটা দিন শেষে মানে একটা সলিড ফরম্যাটে আসাটা খুব মুশকিল। আবার জোর করে আপনি সেটেল করার ব্যাপারটাকে ঠিক আছে এই 3টা দলের নোট অফ ডিসেন্ট নিব, অন্য কারো মতামত নিব না, তাহলে তো আলটিমেটলি আজকে যেটাকে আমরা ছোট দল মনে করছি, যেমন একটা সময় জাতীয় পার্টি দেশকে শাসন করেছে, জাতীয় পার্টি এখন একটা আঞ্চলিক দলের মতো ছোট্ট একটা জায়গা, ভবিষ্যতে কি হয় বলা যায় না। এই এলাকায় একটা মুসলিম লীগ একসময় কি করেছিল, মুসলিম লীগ এখনো পুরান ঢাকায় একটা ছোট্ট অফিস দেখি, কোনো কর্মী নাই, কেউই নাই। সো এই সনদটাকে তো আমরা এটা ভাবারও চেষ্টা করছি না যে আজকে করব কালকে এটা বাতিল হয়ে যাবে। যদি আমরা অনেকেই যে আর্গুমেন্টের দিকে যায় যে এইটাই একমাত্র জাতির ধারক এবং বাহক হবে, অনির্দিষ্টকাল চলবে, এরপর আর কোনো সংস্কারের দরকার নেই, এই ক্যাটাগরির মানুষও তো আছে, তাদের জন্যই যদি হয় তাহলে নোট অফ ডিসেন্ট দিয়ে ব্যাপারটা রাখার ব্যাপারটা খুব একটা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না। ধন্যবাদ। 2024-এর 5ই আগস্টের যে অভ্যুত্থানের যে ফলাফল আমরা পেলাম, একটা স্বৈর শাসকের পতন হলো, তখন মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগেছিল আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এই 1 বছরের যদি হিসাব নিকাশ করা হয়, আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠা হলো? এই একটা স্পেসিফিক জায়গায় সরকার চরমভাবে ব্যর্থ। মানে আমরা কতগুলো বেসিক আগে মাথায় নিয়ে নিই। এই সরকারের জন্য কাজ সহজ ছিল না, এটা মানি আমরা। মানে একটা দেশের পুলিশ সব পালিয়ে গেছে, পুলিশ বলে কিছু নাই, তারা থানায় কাউকে পাওয়া যাচ্ছে না। মানে তারা এতটাই নিপীড়ন মানুষের উপরে করেছে। এবং খেয়াল করবেন, খুব ইন্টারেস্টিং, 4-5 তারিখের পর মানুষ, আমি বলছি না কাউকে হামলা করতে যাওয়া উচিত, মানুষ কিন্তু আওয়ামী লীগকে যে অনেক হামলা করতে হবে সেই চেষ্টা না, তারা থানায় গেছে, গুলি খেয়েছে, গুলি শেষ হওয়ার পর থানা আক্রমণ করতে, মানে পুলিশের প্রতি এই পরিমাণ ক্ষুব্ধতা মানুষের তৈরি হয়েছে। ফলে এই সরকারের জন্য প্রাথমিকভাবে কাজ করাটা সোজা ছিল না, আস্তে আস্তে হলো। কিন্তু এটা মেনে নেয়ার পরও বলছি, এই অবস্থার পরও বলছি আরও অনেক ভালো করার স্কোপ ছিল। কারণ শুধু পুলিশ না, পুলিশের সাহায্যকারী হিসাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিত সেনাবাহিনী মাঠে ছিল। কিন্তু আমরা আসলে আইন শৃঙ্খলার অবস্থা ভালো দেখিনি। এবার আপনি যখন আইনের শাসনের জায়গায় আসছেন, সেখানে যদি যাই, অত্যন্ত গ্রোস একটা ভুল আমরা করছি। সেটা হলো আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেভাবে ঢালাও হত্যা মামলা দিচ্ছি। মানে কি দাঁড়াবে জানেন? আমি ওই যে গতবার যখন জামাতের নেতা যুদ্ধাপরাধের শাস্তি থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসলেন, সম্ভবত মিস্টার আজহার, এটা ফ্যাক্ট, আইসিটিতে যে বিচার হয়েছে ই ওয়াজ প্রসিডিউরালি ফল্টি। আমাদের এখানে আইনের ছাত্র আছেন, উনি জানেন, আমরাও সাধারণ মানুষ হিসেবে জানি। আদালত ফ্যাক্টস দেখে না, আসলে আদালত তার সামনে উত্থাপিত তথ্য প্রমাণ সাক্ষী দেখে সিদ্ধান্ত নেন। সো অত্যন্ত বাজেভাবে এই বিচারটা হয়েছে। কিন্তু এই বাজেভাবে বিচার হওয়ার কারণে যেটা হলো,
জামায়াতের এখন বলার এক ধরনের গলা চড়ছে যে ওসব অপরাধ হয় নাই, ওনারা কি এসব অপরাধের সাথে জড়িত ছিলেন না। এটা হচ্ছে ঝুঁকির জায়গা। ঠিক একই ঘটনা কিন্তু এখানে করতে পারে। যার বিরুদ্ধে মারাত্মক দুর্নীতির মামলা আছে তার বিরুদ্ধে দুর্নীতির মামলাটা করুন, করে আপনি বিচার তার মতো করে নিশ্চিত করুন। কিন্তু খুনের মামলা দিলেন, ওটা কয়দিন পর আমরা তো ন্যায় বিচার চাই, দেখা যাবে উনি খুনের সাথে জড়িত ছিলেন না, উনি বেরিয়ে আসলেন, পরে বললেন আমি তো ভালো লোক, আমার তো কোনো সমস্যা ছিল না। হিউম্যান রাইটস ওয়াচ কয়েকদিন আগে একটা রিপোর্ট পাবলিশ করেছে। আমরা এখন হয়তো এই সরকারে ভাল লাগবে না, এগুলো সরকারে থাকলে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট ভাল লাগে না। আমাদের নিশ্চয়ই মনে আছে নিউ ইয়র্ক টাইমস যখন এই যে জঙ্গিবাদের মাথা চাড়া দেয় নিয়ে রিপোর্ট করেছে, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বিরাট রিফিউট করেছেন ওটা। অথচ নিউ ইয়র্ক টাইমস শেখ হাসিনার সময় একই মানুষ মুজিব মার্শাল মানে একই লোকই রিপোর্ট করেছেন, আমরা শেখ হাসিনাকে টার্গেট করার জন্য ওগুলো ব্যবহার করতাম। একইভাবে আমরা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দেখতাম। রিসেন্টলি কি বললেন যে পোস্ট শেখ হাসিনা প্রচণ্ড মানবাধিকার লঙ্ঘন এখনও হচ্ছে, এর মধ্যে এই বিচারের ব্যাপার, আইনের ব্যাপারটা এসছে, আইনের শাসনের ব্যাপারটা এসছে। ওনারা উদাহরণ দিয়েছেন উত্তরের মেয়র জনাব আতিকের বিরুদ্ধে 90টা ইফ আই এম নট রং হত্যা মামলা আছে, এর মধ্যে 50-র মতো হত্যা মামলার সময় উনি দেশেই ছিলেন না। এটা হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে বলছে। তো এগুলো করে না আমরা ছেলে খেলা করছি, এবং এই ছেলে খেলা করার মাধ্যমে এই বিচারগুলোকে আমরা ভবিষ্যতের জন্য আওয়ামী লীগকে এই গলা চড়ানোর একটা স্কোপ করে দিচ্ছি। এই জায়গায় সরকারের মারাত্মক ব্যর্থতা আছে। আর ওই যে আইন শৃঙ্খলার কথা বললাম, বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে, বিশেষ করে ইসলামের নামে যখন মব তৈরি হয় এবং নারীদের ওপরে বা ইসলামেরই অন্য একটা ফর্মের ওপরে, ফর্ম এই অর্থে বলছি যে সবাই তো ইসলামকে একই রকমভাবে দেখেন না, মাজার ভাঙা যখন হচ্ছে, এগুলো নিয়ে যখন সরকার ব্যবস্থা নেয় না তখন ওই যে ওই ন্যারেটিভটা তৈরি হয়। এমনকি হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টেও কিন্তু এই ধর্মীয় কট্টরপন্থীদের কথা কিন্তু সেখানে উল্লেখ আছে। তো এগুলো আমাদের ভবিষ্যৎ কতগুলো বিপদের জায়গা, এবং সরকার আটারলি ফেল করেছে এখানে। অনেক ধন্যবাদ। আইনের শাসন এবং বিচার ব্যবস্থা মানে কতটুকু সফল হলো, কতটুকু স্বাধীন হলো? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনা বাংলাদেশে নাই, এটা হলো সবচেয়ে বড় অর্জন। আর তারপরে আমাদের একটা নতুন দেশ বিনির্মাণের যে রাস্তাটা, এই রাস্তাটাতে সরকার যে জায়গায় সবচেয়ে বেশি ফেল করেছে সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা করতে। প্রথম 2-1 মাস 2-3 মাস এটা একটা গ্রেস পিরিয়ড হইতে পারে, কিন্তু তার পরবর্তী সময়গুলোতে যে ব্যাপারটা দেখা গেছে, সরকার অনেক জায়গায় অ্যাকশনই নেয় নাই, কিংবা সরকারের প্রেজেন্সই ছিল না। যেমন ঠিক এই যে কয়েকদিন আগে রংপুরে অনেকগুলা হিন্দু, নিম্নবর্গের হিন্দু যারা আছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, মানে অল্প কয়েক মিনিটের জন্য না, কয়েক ঘন্টার জন্য না, বেশ টাইম ধরে এই কাজটা করা হয়েছে। একের পর এক মাজার ভাঙচুর করা হয়েছে, সবকিছু। লেটস সে তাদের সাথে আইডিওলজিক্যালি আমার অনেক পার্থক্য থাকতে পারে, হয়তো বা মাজারকে একজন মানুষ যেভাবে দেখছে আমি সেভাবে দেখি না, আমি মনে করি না যে মাজারে গিয়ে ওয়ার্শিপ করা উচিত বা কোনো কিছু করা উচিত। কিন্তু এই ব্যাপারগুলোর পর যখন আঘাত আসছে, এই সরকার কতগুলো জায়গায় একদম স্বপ্রণোদিতভাবে অ্যাকশন নিয়েছে এবং তাদের বিচারটা কি হয়েছে এই ব্যাপারটা কিন্তু ধোঁয়াশার ভেতরে রয়ে গেছে। অনেক জায়গায় যেটা দেখা গেছে যে বিভিন্ন জায়গায় উস্কানি তৈরির যে কাজ, অনেক সময় সরকারের ব্যক্তি হয়তো বা ডিরেক্ট না, কিন্তু ইনডিরেক্টলি বিভিন্ন জায়গা থেকে উস্কানিগুলো দেয়া হয়েছে। অনেক জায়গায় যেটা দেখা গেছে এই ব্যাপারগুলো আলোচনায় আসবে, যে যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টালের সামনে শাহবাগে 144 ধারা জারি করা আছে, ডিএমপির প্রজ্ঞাপন দেয়া আছে। ওই টাইমে হয়তোবা শিক্ষকেরা, মাদ্রাসার শিক্ষকেরা, হয়তোবা জগন্নাথের স্টুডেন্টরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারা যখন যাচ্ছে তাদেরকে পেটানো হচ্ছে, গরম পানি স্প্রে করা হচ্ছে, তাদেরকে নানাভাবে মানে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য উদ্যোগ দেখা গেছে। কিন্তু আবার ওই যে মুহূর্তে নিষেধাজ্ঞা ছিল ওই অবস্থাতে গুটি কয়েক 11-12 জন মানুষ মিলে যাচ্ছে, তাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি খাওয়ানো হচ্ছে, তাদেরকে রাজুকের পক্ষ থেকে ক্যানন স্প্রেয়ার দিয়ে ঠান্ডা করা হচ্ছে। মানে এই যে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটা তো সরকার করেছে। সরকার অনেক জায়গায় মোটা দাগে মবকে অনেক ক্ষেত্রে বলে দিয়েছে প্রেশার গ্রুপ। আবার এই যে প্রেশার গ্রুপ বা মব যেটার কেন দরকার হয়, এই আলাপটা অনেকেই তুলে নেয়। এই আলাপটা অনেক ক্ষেত্রে হয়েছে যে সরকার ওই জায়গায় ব্যবস্থা নেয় নাই। সরকার এমন অনেক জায়গা আছে যে এমন কিছু মানুষকে সেট করে রেখে দিয়েছে, তাদের বিরুদ্ধে কথা না উঠলে কোনো অ্যাকশন হয় না। যেমন হিউম্যান রাইটসের ভায়োলেশনের ব্যাপারে আমি বরিশালের 2টা কথা খুব ক্লিয়ারলি বলি। বরিশাল বিভাগের 2টা ছেলে এসএসসি পাস করেছে এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, এমন 2 জন ছেলেকে মাদক ব্যবসায়ী, কেউ মাদক সেবন করতে পারে, এটা এক ক্যাটাগরির অপরাধ, মাদক ব্যবসায়ী হিসেবে মনে করে র্যাব 2টা ছেলেকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে নিয়ে গেছে, 2টা ছেলেকে মেরে ফেলেছে।
সরকারি রিপোর্ট যেটা ছিল ওই ছেলের বয়স ছিল 27 বছর, আর একজনকে দেখানো হয়েছে 22 বছর। তার মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে একটা ইন্টার পড়ুয়া ছেলের বয়স 27 বছর দেখানো হয়েছে, এইটা ডকুমেন্টেড একটা জিনিস। অনেক মানুষ যে অপরাধটা করে নাই তাকে ওই অপরাধে ফেলা হয়েছে। আবার দেখেন আবু সাইদের মৃত্যুর যে ব্যাপারটা পুরা দুনিয়া দেখেছে, টেলিভিশনে দেখেছে, প্রত্যেকটা জায়গায়। ওই ছেলের হত্যাকারী হিসেবে যাদের মামলা করা হয়েছিল, ইন্টার পরীক্ষা দিবে আলফি শারিয়ার মাহিম রাবের রংপুরের একটা ছেলে, তারও নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। এই সরকার ঠিকমতো তাকে মুক্তি দিতে পারে নাই। তার মানে যারা যারা ভিকটিম হওয়ার মতো ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে সরকারের গাফিলতি আছে। আবার একই সাথে যারা কোনো কিছু করে নাই, জাহিদ ভাই একটা তো উদাহরণ বললো মেরো আতিকের ব্যাপারে, অনেকজন মডেল আছেন, টিভির মডেল নায়িকা, যাদেরকে এয়ারপোর্টে যাওয়ার পরে আটকে দেওয়া হয়েছে। যে মামলাটা করা হয়েছে হত্যা মামলা, কত নম্বর 300 না 400 নম্বর আসামি ছিল, ওই টাইমে উনি দেশেই ছিল না, এটাও সুস্পষ্ট প্রমাণিত। কোর্টে তোলা হয়েছে, কোর্টে জামিন দেওয়া হয় নাই, সমালোচনা হয়েছে। ওই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বললেন কি যে যদি না আটকাইতাম তাহলে তো বললেন যে চলে যেতে দিলাম কেন, মানে উনি বিরাগের বশবর্তী হইয়া উনি এই কাজটা করাইলেন এবং পরের দিন সমালোচনা হওয়ার পরে ওই কোর্টই আবার জামিন দিয়ে দিল। তার মানে কি এটা বোঝা খুব বেশি অনুচিত হবে যে হাসিনার আমলে যেমন কোথাও না কোথাও থেকে ডিরেক্টিভ দিয়ে দেওয়া হতো, সেটার ভিত্তিতে কোর্ট কাজ করতো, স্টিল দিস ইজ হ্যাপেনিং। এবং এই বিচার ব্যবস্থা নিয়ে যখন প্রশ্ন উঠবে তখন কিন্তু তার ইউনূস সাহেব ক্ষমতায় থাকবেন না, তখন দায় হবে হাসিনা পরবর্তী সময়ে যারা আসে তারা কিভাবে করছে। কিন্তু এই মামলাগুলোর ফ্রেমিংটা ঠিক মতো করা হয় নাই, মামলা বাণিজ্য যেটা চলছে, এবং অনেক সময় অনেক জায়গায় অ্যাকশন নেওয়া হয় নাই। যারা যারা অপকর্ম করছে, আমি যদি দেখতাম যে ঠিক আছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে অনেকেই অনেক বাজে কাজ করছে, এই ব্যাপারটা অস্বীকার করার কোনোই কারণ নাই, চাঁদাবাজি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে জায়গায় গভর্নমেন্টের প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার কথা ছিল, গভর্নমেন্টটা অনেক জায়গায় বোধহয় কিছু কিছু জায়গায় সারতে দেখছে ঠিক আছে এর একটু অপকর্ম করুক, 2-3 দিন পরে যে ধরার একটা চেষ্টা চরিতার্থ করাও যাবে। সো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে এই দৃশ্যটা খুবই হরিবল, এটা বলতেই হবে। এবার যদি আসি দুর্নীতি প্রসঙ্গে, দুর্নীতি কি কমলো? একেবারে না, বাড়লো। অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে প্রথম কিছুদিন একটু কমেছিল, মানে যারা দুর্নীতি করেন, দুর্নীতির জন্য আপনার ক্ষমতার চেয়ার লাগে, তারা কিছুদিন একটু কি অবস্থা হয় বোঝার চেষ্টা করলেন। এখন এটা মানে আমি আমাদের একদম পরিচিত ব্যবসায়ীদের সাথে কথা বলে শুনেছি ঘুষ বিভিন্ন ক্ষেত্রে বেড়ে গেছে। কারণ আছে, যেমন ধরুন এই সরকার এখন বুঝে, মানে এই আমলাতন্ত্র এখন বুঝে গেছে এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে তারা খুবই দুর্বল সরকার। মানে এটা নিয়ম, মানে দুনিয়াটা, মানে আমাদের মতো দেশগুলো যেখানে ইনস্টিটিউট ঠিকঠাক মতো তৈরি হয়নি, যেখানে ডেমোক্রেসি ঠিক মতো হয়নি, সেখানে পাওয়ারই আসলে ডিসাইড করে। ওরা দেখতে পাচ্ছে যে সরকারের তো কিছু আসে যায় না। আমি একটা উদাহরণ দিই, জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা রিপোর্টের কিছু অংশ পাবলিশড হয়েছিল তারা সাবমিট করারই আগে, ওই যে 50% করা টরা ইত্যাদি। তখন সচিবালয়ের বিভিন্ন আমলা রীতিমতো বের হয়ে মিছিল টিছিল করেছে। এরপর একটা ইনডোর সভায় এক্স এবং বর্তমান আমলারা বসে বিভৎস ভাষায় সরকারকে হুমকি দিয়েছে। ওনারা ওনাদের শক্তি দেখাতে চেয়েছিলেন। সরকার যদি তখনই শক্তি দেখাতে পারত, যেমন সরকার কিন্তু শেষে শক্তি দেখালো, এই যে ইয়ের ক্ষেত্রে এনবিআর এর ক্ষেত্রে কিন্তু সরকার শক্তি দেখিয়েছে এবং দেখেন থিংস আর আন্ডার কন্ট্রোল। সরকার যেহেতু ওটা পারে নাই শেষ পর্যন্ত, এখন তারা এখন বুঝতে পারছেন তারাই এখন সবকিছু। এবং এই সরকারের তো আসলে জনভিত্তি নেই। আরেকটা জিনিস বুঝতে হবে, এটা খোলাখুলি বলে ফেলা ভালো, মানে ওয়েস্টে প্রচুর অ্যাপ্রুভাল রেটিংয়ের সার্ভে করে। আমরা যদি ডক্টর ইউনূসের অ্যাপ্রুভাল রেটিং এই 5 তারিখে সেদিন চিন্তা করতাম, সেদিন আমরা শুনছি উনি আসবেন, উনি তখন দায়িত্ব নেন নাই। সেই সময় যখন উনি দায়িত্ব নিয়েছেন আর এখন, মানে ওই সময় হাসিনার সাথে অ্যালাইন কিছু লোকজন ছাড়া এই দেশের বাকি সব মানুষ, সব রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তি হোল হার্টেডলি তাকে সাপোর্ট করেছে। আজকে কিন্তু তার অ্যাপ্রুভাল রেটিং খুবই খারাপ, অনেক মানুষ তাকে সমর্থন করছে না। রাজনৈতিক দলের মধ্যে তারপর এক ধরনের বিরোধিতা আছে, সাধারণ মানুষদের মধ্যে যে অনেক অন্ধভাবে সমর্থন করলো সে এখন সমর্থন কমিয়ে দিয়েছে, তার স্ট্রেংথ কমে গেছে। ফলে আমলারা কিন্তু এগুলো বোঝে যে সরকারের আর এত জনভিত্তি এখন নাই, এখন তাহলে সরকার চালাবে কিভাবে। খেয়াল করি, একটা নির্বাচিত সরকারের সময় কিন্তু তার ম্যান্ডেটের একটা শক্তি থাকে, তার গ্রাসরুট পর্যায়ে পর্যন্ত সংগঠন থাকে, স্থানীয় সরকার থাকে। এখন কিন্তু কিছুই নাই, ফলে আমলারাই সর্বায় পরিণত হয়েছেন। এই সর্বায় পরিণত হওয়াতে দুর্নীতি আরও অনেক বেড়ে গেছে এবং বরাবরের মতোই ডক্টর ইউনূস যদি টাফ সিদ্ধান্ত নিতে পারতেন এই পরিস্থিতিতেও তিনি ভালো একটা আপার হ্যান্ডে রাখতে পারতেন, কিন্তু সেগুলো হয়ে ওঠে নাই। টিআইবির তরফে এই ধরনের একটা রিপোর্ট বোধহয় একদম দেওয়া হয়েছে। জি, তিনি তো আবার বক্ষমত কমিশনেও আছেন। জি,
এটা কিভাবে সম্ভব? উনি তো আসলে অন্য ওই টিআইবিতে ছিলেন এবং আমার কাছে বরং এটা ভালো লেগেছে। উনি ঐক্যমত্য কমিশনে আছেন, তার আগে দুদকের যে কমিশন সেটা চেয়ারম্যান ছিলেন। সেইটার বাইরের ওর মধ্যে থেকেও তিনি যে সরকারের স্ট্রং ক্রিটিক করা, এটা বরং একটা আমার কাছে একটা পজিটিভ জিনিসই মনে হচ্ছে। কমিশনগুলো তো ইন্ডিপেন্ডেন্ট, এগুলো সরকারের পার্ট না আসলে। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সেহেতু আমার কাছে এটাকে ক্ল্যাশের বিষয় বলে মনে হয় না। আর যখন যেখানে দুর্নীতি বেশি হচ্ছে সেই কমিশনে থেকে উনি কি সাজেশন মানে কি সাজেস্ট করবে? না, এখন ওই যে ওনার যে সত্তাটা আছে, ওনার তো একটা দীর্ঘদিনের, ডক্টর ইফতেখারুজ্জামানের দীর্ঘদিন একটা ট্র্যাক রেকর্ড আছে। তিনি দুর্নীতির বিরুদ্ধে তার সংস্থাটা কাজ করে এবং তিনি প্রচুর বিরাগভাজন হয়েছেন শেখ হাসিনার সময়ও। তো এখন যেটা হয়েছে, ওনার যে কাজ ছিল, উনি দুদক কমিশনে থেকে দুদকের জন্য কি কি করা দরকার সেটা তো উনি অলরেডি সাজেস্ট করেছেন। আর এখন ঐক্যমত্য কমিশনে সবার সাথে আলোচনা করছেন এটা করার জন্য। ইনফ্যাক্ট ওগুলো ইমপ্লিমেন্টেশনের কাজ দায়িত্ব ওনার না, ওনার কমিশনের কাজ ছিল এটাকে সাজেস্ট করা দুদক কিভাবে কার্যকর করে তোলা যায়, আরো এফেক্টিভ করে তোলা যায়, সেটা উনি করেছেন। সাথে উনি এই ওনার যে রোল, ইনফ্যাক্ট দিনের শেষে উনি এই রোলেই তো আবার ফেরত আসবেন ঐক্যমত্য কমিশনে যখন শেষ হবে। সো এটা আমার কাছে মনে হয় উনি ঠিকই অনেক মানে মানে যে আশা নিয়ে উনি গিয়েছিলেন এমন হতাশা নিয়েই ফিরতে হবে। কুড বি হতে পারে। সেটাই হলো অবস্থা। এই যে দুর্নীতিটা বেড়ে গেল, কি কারণে বাড়লো? দুর্নীতি বেড়ে যাওয়ার কারণটা হলো এই মুহূর্তে অনেক জায়গায় অনেকের দুর্নীতিটাকে দেখা হচ্ছে না। মোটামুটি এই একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতি মানে এই জায়গায় যদি দুর্নীতির মতো কোনো কিছু হয় সেটা দেখা যাবে না, এবং এই ব্যাপারটা কাউকে কাউকে প্রকারান্তরে ইনডেমনিটি দিয়ে দিচ্ছে। এবং দেখেন আরেকটা ব্যাপার, সেটা কিভাবে ইনডেমনিটি দিচ্ছে? কিভাবে ইনডেমনিটি দেওয়ার ব্যাপারটা হলো আপনি যখন অ্যাকশন নিচ্ছেন না, অ্যাকশন না নেওয়াটাই তো একটা ইনডেমনিটির ব্যাপার। এবং এই কাজটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বয়সী যারা আছে এবং আমাদের সহযোদ্ধারা যারা আছে, তাদের অনেক জায়গাগুলো ঠিক গত বছরের 5 আগস্টের কথা যদি চিন্তা করি আর আজ 5 আগস্টের কথা যদি চিন্তা করি, মানুষের পারসেপশনে অনেক পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে এই রাজনীতি যারা করে বা বিভিন্ন জায়গায় সাচিবিক দায়িত্বে যারা থাকে, বিভিন্ন পদে যারা থাকে, অনেক ক্ষেত্রে তারা দুর্নীতির অংশের সাথে জড়িত হয়ে পড়ে। কিন্তু মানুষের পারসেপশনটা হলো একটা টিপিক্যাল রাজনীতিবিদ, অনেক বয়স্ক মানুষ, উনিও ধরলাম ফরসে যে 1 কোটি টাকার দুর্নীতি করেছে। আর আমাদের যারা সহযোদ্ধা ছিলেন, যারা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রভাবশালী হয়ে পড়ছেন, তারা বেশি না, জাস্ট 1 লাখ টাকার দুর্নীতি করেছে। মানুষের আলোচনায় এই 1 লাখ টাকার দুর্নীতিটা অনেক বড় হয়ে আসবে এবং এটা আসাটাই স্বাভাবিক। তার কারণ হলো, কারণ নয়া বন্দোবস্তের কথা, পরিবর্তনের কথা, পারসেপশনের কথা যদি আমরা চিন্তা করি, তারা তো এক্সপেক্ট করে যে এরা অন্তত পক্ষে এই কাজটা করতে পারে না। কয়েকদিন আগে একটা খুব চমৎকার একটা রিমার্ক দেখলাম একজনের, যে ছেলেগুলা বুলেটের সামনে পরাজিত হইল না, তারা অল্প কিছু টাকার জন্য কারো লোভের তারা পরাজিত হয়ে গেছে। এবং এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে হচ্ছে। এবং দুদকের যে কথাটা, দুদকের ব্যাপারে জাস্ট আমার রিমার্কটা হলো, দুদক যারা চালায় তাদের আয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের আমলে যারা যারা এই দুদককে কন্ট্রোল করতো, তারা এখনো পুরো দস্তুরভাবে করছে। একটা বিজনেস গ্রুপের কথা বলি, দেশটাকে লুটে পুটে নিয়ে গেছে, অন্ততপক্ষে 1000 খানেক কোটি টাকার উপরে তারা নিয়ে চলে গেছে। তাদেরকে দুদক, ইন্টারেস্টিং ব্যাপার হইলো, তাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে, দেখাচ্ছে এতগুলা করেছি, কিন্তু ওইটা নিয়ে যেহেতু আমি নিজে খুঁটে খুঁটে দেখার চেষ্টা করেছি, আদতে তার মূল্যমান 20 কোটির বেশি না। এবং যে লোকটা করেছে তাদেরকে ওমরা করার পারমিশন দিয়ে দিচ্ছে, যে ঠিক আছে ওনারা ওমরা করতে দেশের বাইরে যাইতে পারে, এটা কোর্টের ডিসিশন ছিল, এটা চেক ব্যাক করলেই পাওয়া যাবে। তাহলে এই যে দুদকের মাধ্যমে এই লোকরা কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে যারা নিয়ে যাচ্ছে, তাদেরকে মাত্র 20 কোটি টাকার আপনি তার জব্দ করে আপনি কি দেখাইতে চাচ্ছেন? যে আপনি অনেক অ্যাক্টিভ। আসলে তো ধুলা দেওয়া হচ্ছে, আবার তাদেরকে ওমরা করার পারমিশনও দিয়ে দিচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানের যেভাবে বিভিন্ন ক্ষেত্রে হাত বদলটা হয়ে গেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। ক্ষমতায় বসা মানুষ এবং ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যে কাজগুলো করাচ্ছে, হয়তোবা কোনো না কোনো দিন যদি জাতির সামনে আসে, তখন মানুষ অনেক বাজেভাবে প্রতারিত হতে পারে যে এই কাজগুলো তো এইরকম হওয়ার কথা ছিল না। কিন্তু অনেকে দেখেও না দেখার ভান করছে, মনে হচ্ছে না এইরকমই তো ইন্ডেমনিটির অবস্থায় তো চলবে। এবং আরেকটা ব্যাপার হলো, দুর্নীতি অনেক জায়গায় যে বেড়ে যাচ্ছে, তার কারণ মানুষকে ম্যানেজ করার একটা জায়গাটা আছে। যেমন আমি সামনের দিন বাংলাদেশে ব্যক্তিগতভাবে যেটা দেখতে চাই, আমার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, একটা জায়গায় আমরা যদি দাঁড়িয়ে থাকি, রাজনীতি করতে হইলেও আমি তো জেনুইনলি চাই যে রাজনীতি যারাই করবে প্রত্যেকটা দলের, যে আমরা যেটা পছন্দ করি, যে দলটাকে ইভেন আমরা মনে করি যে এটা পছন্দ না আমার চোখে,
তাদের প্রত্যেকের কাছে আমি অন্তত পক্ষে দুর্নীতিমুক্ত সমাজটা দেখতে চাই, কারণ বাংলাদেশের মানুষ আর সাফার করতে পারে না। কিন্তু এই একটা জায়গায় এসে তো প্রবীণদের মতো তো নবীনরাও, যারা সবসময় নয়া বন্দোবস্তের কথা বলে, তারাও তো আসলে এমন একটা পারসেপশন ক্রিয়েট করে ফেলেছে, কিছুদিন পরে মানুষ এটা বলতেই পারে যে এরা ব্যক্তিগত লাভের জন্যই সবকিছু করেছে। অনেক ধন্যবাদ জাহেদ, সমাপ্তি টানবো এই এক দুই মিনিটের মধ্যে। আমি দুদক নিয়ে বড় একটা ইন্টারেস্টিং কথা বলি। এই যে সরকার দুর্নীতি যদি দমন করতে চায়, খুব ইন্টারেস্টিং। এই যে যখন এনবিআর এর লোকজন আন্দোলন করছে, তখন দুদক মাঠে নামলো। মাঠে নেমে এই মুভমেন্টে তাদের যে সমিতি আছে, এই মুভমেন্টে যারা টপে আছে এদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করলেন। মানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশে এইসব জায়গায় দুর্নীতি আছে, কিন্তু যখন তারা সরকারের সাথে ঝামেলা করছেন তখন দুদক মাঠে নামছেন। ওনারা এতদিন এই তদন্তগুলো করেন নাই কেন? মানে এগুলো তো শেখ হাসিনার আমলের মতো ঘটনা হলো, যে আপনি যখন ঝামেলা করছেন, কারোকে ভালো লাগছে না, তার বিরুদ্ধে দুদক লেলিয়ে দেয়, আমি লেলিয়ে দেয়া শব্দটাই বলছি, লেলিয়ে দিতেন। অথচ এখনো দুদক একই কাজ করছে। অথচ এই কাজগুলো আমরা দুদক তৈরি করেছিলাম কেন? সে স্পন্টেনিয়াসলি নিজ থেকে এই জিনিসগুলো তদন্ত করতে থাকবে। তারা যে কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন, তার মানে তারা মনে করেন তারা দুর্নীতিগ্রস্ত হতে পারেন। তো আপনি এতদিন তদন্ত করেননি তো। সো সরকারের আসলে সেই অর্থে সদিচ্ছা কতটুকু আছে আমরা প্রশ্ন করব, কারণ হয়তো এমপ্লয়িরা আগের রয়ে গেছে, কিন্তু পলিসি ডিসিশন তো কমিশন নেয়। আমরা খুবই সুনাম শুনিত কমিশনের। না, এটা কিন্তু পলিসি ডিসিশনে কিন্তু অনেক চেঞ্জ আসছে। আমি এই যে রিসেন্ট এটা দেখে আমি হতাশ হয়েছি। আচ্ছা, আমি রিসেন্ট সিদ্ধান্তে হতাশ হয়েছি। এনবিআর এর মানুষজনের মধ্যে একটা বড় অংশ করাপ্ট, এটা সোশ্যাল পারসেপশন আছে। তো আপনি কি জানিয়েছেন যে এরপর তো আমাদেরকে জানানো হলো, এটা আপনি পত্রিকা সার্চ করলে যে কেউ দেখবে, যখন তারা আন্দোলন করলেন এবং সরকারকে ঝামেলা করছেন, তখন দুদক তার পেছনে লেগেছে কেন? তো এই জন্য আমি আসলে বলি, সরকারও যে এই জায়গাগুলোতে, সরকার খালি অভিযোগ করে ক্ষান্ত, বিএনপি চাঁদাবাজি করে ইত্যাদি। তাহলে ওই প্রতিষ্ঠানটাকে স্বাধীন করতে হবে। স্বাধীন আছে আমাদের এখন যে দুদক আইন আছে, প্রচন্ড এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা আছে। দুদকের যে আইন আমি এটা পড়েছি, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান না হলেও এটা একেবারে সাংবিধানিক প্রতিষ্ঠানের যা যা রকম আছে সেগুলো আছে। তবে একটা জিনিস এই প্রসঙ্গে যোগ করে রাখি, দুদকে সরকারের লোক থাকা উচিত না। যেমন দুদকের সচিব থেকে শুরু করে বহু পদে ডেপুটেশনে আসে। দুদক কাজ করবে আসলে সরকারের দুর্নীতি নিয়ে, সেটা সচিব কিভাবে প্রশাসনের সচিব হয়। আমার এটা আজকে না, অনেকদিন থেকে বাংলাদেশের প্রত্যেকটা কমিশনে, ইভেন ধরুন নির্বাচন কমিশনে সরকারের লোক গিয়ে বসে থাকে, সরকারের সচিব গিয়ে ঘরে সচিব হয়। এসব জায়গায় একদম আলাদা। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে ছিলাম, আমরা আমাদের সুপারিশের মধ্যে সিরিয়াসলি বলেছি নির্বাচন কমিশনের জন্য সম্ভব যদি ক্যাডার করতে চাই, একদম একটা আলাদা ক্যাডার, অথবা একদম আলাদা একটা তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে যেখানে কোনো সরকারের লোক যাবে না। অনেক ধন্যবাদ জাহেদ আপনাকে। সাইদ আব্দুল্লাহ, আপনাকেও ধন্যবাদ। হাতে সময় নেই, আসলে সময় চলে গেছে। অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন। আগামীকাল আবার দেখা হবে এই সময়।